সিং মিত্রের দয়া করে আপনারা বলবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় সম্পাদক মাননীয় রাহুল সিনহা মহাশয়। মাননীয় রাহুল সিনহা মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। ইতিমধ্যেই আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথিগণ এসে গেছেন। আমরা এক্ষুনি আমাদের প্রোগ্রাম শুরু করব। প্রথমে আমাদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম হবে, শুভ সূচনা হবে এবং প্রদীপ প্রজ্বলনের পরেই আজকে আমাদের মুখ্য বক্তা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই মহাপ্রাণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাবেন এবং এই শ্রদ্ধাঞ্জলি কার্যক্রমের পরেই মিসকলের মধ্য দিয়ে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির আমরা মিসকল দিয়ে সদস্যতা অভিযানের শুভ সূচনা করবেন। সেই সূচনা করবেন আমাদের রাজ্যের লড়াকু নেতা মাননীয় সভাপতি দিলীপ ঘোষ মহাশয় এবং পরবর্তীতে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আজকে আমাদের কার্যক্রম শেষ হবে এবং আমাদের কার্যক্রমের মধ্যে আপনারা জানেন দিলীপ দা যখন উদ্বোধন করবেন সেই সময় আমাদের কেন্দ্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডাজিও আমাদের সাথে লিঙ্কে জুড়বেন। এক ঐতিহাসিক মুহূর্ত, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আপনারা যারা এসছেন সামনে, সবাইকে আমরা বলবো আমাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করুন। তো আমি প্রথমে অনুরোধ করবো প্রদীপ প্রচারণের মধ্যে দিয়ে প্রদীপ প্রচারণ করতে যাচ্ছেন আমাদের মাননীয় সভাপতি, কেন্দ্রীয় সম্পাদক এবং আমাদের কেন্দ্রীয় নেতা মুকুলদা। প্রদীপ প্রচারণের মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রাণ দিবসের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। আজকের এই প্রোগ্রামের শুভ সূচনা করলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। সঙ্গে আছেন আমাদের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা মহাশয়, আরো আছেন আমাদের প্রিয় নেতা মুকুলদা। সবাইকে আজকে এই শুভ সূচনা করার জন্য ধন্যবাদ জানাই। বন্দে মাতরম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অমর রহে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অমর রহে। কবিগুরু তোমায় আমরা ভুলিনি, ভুলব না। আমাদের টেবিল চেঞ্জ করে এখন দিচ্ছি দেখো। কবিগুরুর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। শ্যামাপ্রসাদ মুখার্জিকে রাহুল সিনহা মহাশয় শ্যামাপ্রসাদের প্রতিনিধিতে পুষ্পার্ঘ অর্পণ করছেন। মাননীয় মুকুল রায় মহাশয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাম। কবিগুরু তোমায় আমরা ভুলিনি, ভুলব না। কবিগুরু তোমায় আমরা ভুলিনি, ভুলব না। কবিগুরুর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। বন্দে মাতরম। ভারত মাতা কি। ইতিমধ্যেই শ্যামাপ্রসাদ মুখার্জি অমর রহে। শ্যামাপ্রসাদজি অমর রহে। শ্যামাপ্রসাদজির বলিদান হবে না কো ব্যর্থ। আজকের এই শ্রদ্ধাঞ্জলি প্রোগ্রামে উদ্বোধনী ভাষণ দেবেন মাননীয় মুকুল রায় মহাশয়। মুকুলদাকে নতুন করে পরিচয় করাবার কিছু নেই, যিনি বাংলার রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র, ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতা মাননীয় মুকুল রায় মহাশয়। আমার পরিবার ভাজপা পরিবার, এই শীর্ষক আজকের এই আলোচনা চক্রে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ সদর দপ্তরের সামনে অনড়ম্বর অনুষ্ঠানে আমার
আজকের দিন আপনারা জানেন আজকে কবি প্রণামের দিন। কবি প্রণাম আমরা এই দিন ভারতবর্ষ তথা বিশ্ব হারিয়েছিল তাদের মহান কবি রবীন্দ্র। তাদের মঞ্চে রয়েছেন রাজ্যের উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির সম্পাদক রাহুল সিনহা সহ আজকে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যে কজন মানুষ আছে সোনার বাংলা গড়া, সেই সোনার বাংলা গড়ার লক্ষ্যে আজকে ভারতীয় জনতা পার্টি দিয়েছে তাদের সদস্য করার অভিযান। পশ্চিমবাংলায় স্বাগত ভাষণ শেষ করলাম। ধন্যবাদ মাননীয় মুকুল রায় মহাশয়কে। এবারে আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সম্পাদক এবং প্রাক্তন রাজ্য সভাপতি আমাদের সবার পরিচিত মাননীয় রাহুল সিনহা মহাশয়। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আমরা সকলেই সমবেত হয়েছি। ভারতীয় জনতা পার্টি আমার পরিবার, মানে আমার পরিবার বিজেপি পরিবার, এই কার্যক্রমের মূলত সূচনা করতে কেন্দ্রীয় সভাপতির আশীর্বাদ নিয়ে রাজ্য সভাপতি এই প্রোগ্রামের সূচনা করবে। আজকের এই মহতী মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ মহাশয়, ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আমাদের মুকুলদা, আজকের এই কোভিড-19 পরিস্থিতির মধ্যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ভারতীয় জনতা পার্টির সংগ্রামী সাথী, আজ এই আমার পরিবার বিজেপি পরিবার লঞ্চ আমরা করব। আর এই কার্যক্রম পশ্চিমবাংলায় লঞ্চ করে আমরা পশ্চিমবাংলায় 3 কোটি সদস্যকে আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারভুক্ত করার সংকল্প নিয়ে আমরা এগোচ্ছি। এবং আমরা আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাকে এটাই প্রতিশ্রুতি দিতে চাই যে বাংলার স্বপ্ন আপনি দেখেছিলেন, যে বাংলা সোনার বাংলা হবে, যে বাংলা শিক্ষায় 1 নম্বরে হবে, যে বাংলা শান্তিতে 1 নম্বর, যে বাংলা সংস্কৃতিতে 1 নম্বর, যে বাংলা চিকিৎসায় 1 নম্বর, যে বাংলা সামাজিক দিকে 1 নম্বর, প্রযুক্তিতে 1 নম্বর, বিজ্ঞানে 1 নম্বর, শিল্পে 1 নম্বর, এমন বাংলার যে স্বপ্ন যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন, তার প্রয়াণ দিবসে আজকে আমরা তাকে সেই প্রতিশ্রুতি দিতে এসেছি যে আমরা 3 কোটি মেম্বারের মাধ্যমে পশ্চিম বাংলাকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তরিত করব। তাই সোনার বাংলায় রূপান্তরিত করবার জন্য পশ্চিম বাংলার বুকে যে জগদ্দল পাথরের মতো অশুভ শক্তি পশ্চিম বাংলাকে ঘিরে আছে,
সেই অশুভ শক্তিকে বাংলা ছাড়া করবার শপথ নেবার জন্য আজকে আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পদস্পর্শে শ্যামাপ্রসাদ মুখার্জির সামনে আমরা প্রতিজ্ঞা নিতে এসেছি। তাই আজ আমাদের সবাইকে প্রতিজ্ঞা নিতে হবে যে পশ্চিম বাংলাকে আমরাই অরাজকতার হাত থেকে মুক্তি করব। পশ্চিম বাংলার মানুষ আগামী দিন নির্মল হাওয়ায় বসবাস করবে। কোন দেশে আছি, কোন রাজ্যে আছি, এই রাজ্যে ঈদের কারণের জন্য লকডাউন পালিত হয় না, লকডাউন তুলে দেওয়া হয়। ঈদের আগে পরে কখনো যাতে লকডাউন না হয়, কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠার দিনে লকডাউন করতে হবে, এই হচ্ছে অবস্থা। আমি জিজ্ঞাসা করতে চাই, এখানে যে সরকার চলছে একমাত্র যে রাম নাম শুনতে পারত না, তাই জয় শ্রীরাম শুনলেই গালি মনে হয়, জয় শ্রীরাম শুনলেই তেরে তেরে জল রাম জন্মভূমি স্থাপনের মতো ঐতিহাসিক কার্য পশ্চিম বাংলায় নিষিদ্ধ। লকডাউনে চাপা দেবার চেষ্টা চলছে। অতএব এই রাবণের বংশধর থেকে পশ্চিম বাংলাকে মুক্ত আমরা করবই করব, এই শপথ নিয়ে আজকে আমরা এখানে এসেছি। তাই আমি আপনাদের সবার কাছে আবেদন জানাচ্ছি, পশ্চিম বাংলায় আগামী দিন তরুণ যুবক, যে সমস্ত তরুণ যুবকেরা হাতে কাজ নেই, দুটো হাত আছে, কাজ করার শক্তি আছে, মানসিকতা আছে, কিন্তু কাজ নেই, কাজের অভাবে ভিন রাজ্যে আজকে ভিক্ষাবৃত্তি করছে। বাংলার সন্তানেরা দুমুঠো অন্যের জন্য আজ দিল্লির রাস্তায়, মুম্বাইয়ের রাস্তায়, চেন্নাইয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সেই সমস্ত বাংলার যুবকদের, বাংলার সেই সমস্ত মানুষদের আমরা প্রতিশ্রুতি দিতে চাই, বাংলায় যেতে হবে না, আবার অতীতের অবস্থা বাংলায় আমরা ফিরিয়ে আনব। যে অতীতে যেমন মানুষ বলতো শিক্ষা চাই, বাংলায় চলে যাও, সংস্কৃতি চাই, বাংলায় চলে যাও, শিল্প বাংলায়, খাদ্য বাংলায়, আজ সেই বাংলাকে এক অরাজক অবস্থায় পৌঁছে দিয়েছে এই সরকারেরা। সেই কারণে আজ কোভিড-19 এই পরিস্থিতির মধ্যেও ভারতীয় জনতা পার্টির সারা বাংলার মানুষের কাছে আহ্বান, বাংলাকে মোদিযুক্ত করতে হবে। সারা দেশ মোদিযুক্ত, বাংলাও হবে মোদিযুক্ত। সেই কারণে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজ মূর্তির এই পদপ্রান্তে শ্যামাপ্রসাদ মুখার্জিকে এবং আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রতিশ্রুতি দিচ্ছি, এ বাংলা হবে ভারত সেরা বাংলা। এ বাংলা আগামী দিন সারা দেশকে পথ দেখাবে, অতীতের সেই গৌরবকে ফিরিয়ে আনবে। তাই অরাজক শক্তিকে, খুনি লুটেরাদের পশ্চিম বাংলা থেকে উৎখাত করে তাদের চরম শাস্তির ব্যবস্থা করব, এ প্রতিশ্রুতি আমরা বাংলার মানুষকে দিতে চাই। আমরা খুনের বদলে খুন চাই না, কিন্তু যে খুনি আছে পরিবর্তন হওয়ার পর একটিও খুনি ছাড় পাবে না। বিজেপি কার্যকর্তা বা মানুষের উপর যারা অত্যাচার করেছে তাদের বিচার এই ভূমিতে দাঁড়িয়ে হবে এবং প্রত্যেকের স্থান জেলখানায় হবে। ফাঁসির দড়িতে যারা বিজেপি কার্যকর্তাদের ঝুলিয়েছে তাদেরও সরকারি ফাঁসির ঝুলিতে, আইনের ফাঁসির ঝুলিতে তাদেরকে ঝুলতে হবে। এ পরিষ্কার প্রতিশ্রুতি আমরা মানুষকে দিতে চাই। তাই আসুন বাংলার সমস্ত মানুষ, আমার পরিবার ভাজপা পরিবারের সাথে যুক্ত হন। বিজেপি আগামী দিন সারা দেশের সাথে বাংলার উন্নতি ঘটাতে পারে, এইটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত নিবেদন শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। ধন্যবাদ মাননীয় কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা মহাশয়কে। আমাদের পরবর্তী প্রোগ্রাম আমাদের কেন্দ্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডাজির ভিডিও মেসেজ আমরা দেখব। এই প্রোগ্রামটি, ভিডিও মেসেজের ঘোষণাটি আমাদের কন্ট্রোল করবেন জয় মল্লিক।
কেটে দিন, এটা লোটা কেটে দিন। গানের উদ্বোধন হয়েছে আপনার কাছে। একটি গানের উদ্বোধনী প্রোগ্রাম এখানে হবে। গানের অ্যালবাম রিলিজ করছেন আমাদের নেতৃবৃন্দ। গানের শিল্পীরা আছেন, গান আছেন জয় শ্রীরাম, মোদিজি, দিলীপ দা, মমতা, সিঙ্গার দোলন মিত্র, অঙ্কিত ঘোষ। উদ্বোধন হচ্ছে সঙ্গীতের অ্যালবাম এবং আমাদের এই সঙ্গীত শিল্পী যে দুজন আছেন তাদেরকে একটু আমরা মঞ্চে ডেকে নিতে চাই। দোলন মিত্র এবং অঙ্কিত ঘোষ। দোলন মিত্র এবং অঙ্কিত ঘোষকে আজকে এই সঙ্গীত অ্যালবামের উদ্বোধন করলেন। তাদের শুভকামনা জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বাংলার মানুষের পাশে, বাংলার মানুষের মধ্যে তাদের গান বাজুক, আমরা এই শুভকামনা জানাই। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সেই দুই শিল্পীকে, দোলন মিত্র এবং অঙ্কিত ঘোষ। এই বাংলার দামাল ছেলে বাংলায় করেন সংস্কার, বাংলা যার প্রাণে
অঙ্কিত ঘোষ মঞ্চে আছেন, অনিকেত রায়, ক্ষমা করবেন, অনিকেত রায়, অনিকেত ঘোষ এবং দোলন মিত্র, তাদেরকে ধরে একবার হাততালি দিয়ে আপনারা অভিনন্দন জানান। এমন সুন্দর গান আমাদের মধ্যে নিয়েছেন, তাদের শুভকামনা থাকলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ। আমরা এরপরের প্রোগ্রামে এগিয়ে যাচ্ছি। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রাণ দিবস। আমাদের এই দুই শিল্পীকে, উদীয়মান দুই শিল্পীকে করিয়ে দিয়ে দিলীপদা জানাচ্ছেন, সম্বর্ধিত করছেন। সম্বর্ধনা জানালেন মাননীয় রাজ্য সভাপতি এবং মিত্রকে জানালেন এবার অনেক ঘোষকে মোমেন্টো এবং উত্তরীয় দিয়ে অনেক ঘোষকে সম্বর্ধনা জানালেন। আমরা এই দুই শিল্পীর শুভকামনা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবার গানটা সাউন্ড একটু অফ করুন, পরবর্তী প্রোগ্রামে যাব। আমাদের পরবর্তী প্রোগ্রাম আপনারা জানেন আচ্ছা, ওইটা শোনাবে, ওইটা বলে যে হয়ে গেছে রেডি, এখনই বলবো। হ্যাঁ, টেকনিক্যাল কারণে আমরা মাননীয় কেন্দ্রীয় সভাপতির ভিডিও মেসেজটি সরাসরি আমরা দেখাতে না পারলেও ইতিমধ্যেই আমাদের আইটির টিম তারা যিনি আছেন তারা আপনাদের সামনে তার অডিও মেসেজটি শোনাবেন। একটু ধৈর্য ধরুন, তারপরে আমাদের মাননীয় রাজ্য সভাপতির ভাষণ হবে। একটু আগেই ভাষণ দিয়ে দেবো, ও বলছে হয়ে গেছে, বলছে বলবো রেডি, দিলীপদা বলবে। আচ্ছা, একটু সমস্যা হচ্ছে তো পরবর্তীকালে আমরা শেষের দিকে শুনিয়ে দিচ্ছি মাননীয় কেন্দ্রীয় সভাপতির ভাষণ। এবারে আপনাদের সামনে আমার পরিবার বিজেপি পরিবার, আমার পরিবার বিজেপি পরিবার, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশের আমরা মেম্বারশিপ অভিযানের শুভ সূচনা করব। এই শুভ সূচনা উপলক্ষে ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয় আমাদের সামনে বক্তব্য রাখবেন। भारत माता की, कवि गुरु रविंद्रनाथ अमर रहे, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अमर रहे, दीनदयाल उपाध्याय अमर रहे, भारत माता की। आज के কবিগুরু রবীন্দ্রনাথের তিরোধান দিবস। এই পৃথিবীকে ছেড়ে তিনি অমৃত লোকে গমন করেছিলেন। আজ 22শে শ্রাবণ, বহু বছর পরে 7 আগস্ট একই দিনে পড়েছে। তার প্রয়াণ দিবস ছিল 1941 সালের 7ই আগস্ট, সেদিন 22শে শ্রাবণ পড়েছিল এবং সেদিন রাখি বন্ধন উৎসবও ছিল। এবারে রাখি বন্ধন এক সপ্তাহ আগে হয়ে গেছে, কিন্তু 22শে শ্রাবণ আর 7ই আগস্ট একসঙ্গে হয়েছে। হয়তো এটা ভগবানের ইচ্ছা, যুব সন্ধিক্ষণ, নূতন কিছু সংকেত আমাদেরকে করছে। এবং সেই সুযোগে আজকে সেই পরিবারের এক দিকপাল অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি। আমরা আজকে এই 3টি তিথিকে একসঙ্গে পালন করার সুযোগ পেয়েছি। আজকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের তরফ থেকে নূতন করে সদস্যতা অভিযান আমরা শুরু করছি। এই উপলক্ষে আজকে আমাদের সঙ্গে মঞ্চে যারা আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য উপস্থিত আছেন, আমাদের বরিষ্ঠ নেতৃত্ব, কেন্দ্রীয় সম্পাদক মাননীয় রাহুল সিনহা, কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী বিজেপির কেন্দ্রীয় নেতা মাননীয় মুকুল রায়, আমাদের সহসভাপতি জয়প্রকাশ দা, আমার সামনে বসে আছেন এই জেলার সাংগঠনিক সভাপতি শিবাজি দা,
অন্যান্য নেতৃবর্গ এবং পার্টির সাধারণ কর্মী কার্যকর্তা, তাছাড়া বহু সংখ্যায় বিভিন্ন পার্টি থেকে এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আজকে পার্টিতে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক পরিবারে অংশগ্রহণ করার জন্য, যোগদান করার জন্য যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গ স্বাধীনতার পর থেকে কখনো আমরা শান্তিতে থাকতে পারিনি। স্বাধীনতার আগেও পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি উত্তাল ছিল স্বাধীনতার জন্য। এখানকার মানুষ বলিদান দিয়েছেন, তপস্যা করেছেন, ত্যাগ করেছেন, তারপরে স্বাধীন হয়েছে। আর এই সমস্ত ক্রিয়াকর্মে যারা অগ্রগণ্য পূর্বভাগে ছিলেন তার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ, তিনি বৌদ্ধিক দিক দিয়ে, আত্মিক দিক দিয়ে দেশকে জাগাবার চেষ্টা করেছেন, পশ্চিমবঙ্গকে উদ্বুদ্ধ করেছেন, গানের দ্বারা, লেখার দ্বারা, সঙ্গীতের দ্বারা, কবিতার দ্বারা আমাদের বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছেন, সমাজের মনোবলকে বাড়িয়েছেন। রাজনৈতিকভাবে সেরকম বহু মানুষ সামনে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে বহুজন শহীদ হয়েছেন, তার ফলে আমরা স্বাধীনতা পেয়েছি। আর আমাদের পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে ভারতকে নেতৃত্ব করেছেন। সরকারে রাজ্য মন্ত্রী ছিলেন ব্রিটিশ আমলে, পরবর্তীকালে কেন্দ্রে মন্ত্রী ছিলেন স্বাধীন সরকারে, আর 2 মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেছেন নীতির কারণে। এবং দেশের অখণ্ডতার জন্য তিনি কাশ্মীরে গিয়েছেন আন্দোলন করতে। এক দেশ মে 2 প্রধান, 2 নিশান, 2 বিধান, नहीं चलेगा नहीं चलेगा এই স্লোগান নিয়ে আজকে সেটা বাস্তবে পরিণত করেছেন তারই উত্তরসূরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। কিন্তু এই স্লোগান দেওয়ার মাসুল দিতে হয়, তাকে জীবন বলিদান দিতে হয়েছে, আত্মবলিদান দিতে হয়েছে। সেই বলিদান আমাদের বুকে এখনো শুলের মতো বাঁধে। তার বলিদান, তার কল্পনাকে, সংকল্পকে সফল করার জন্য আমরা নিরন্তর কাজ করে চলেছি। আর আমার মতো কোটি কোটি সাধারণ কর্মী নিরন্তর পার্টির কাজের দ্বারা পার্টিকে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক পার্টিতে পরিণত করেছেন। সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার হিসাবে আজকে আমরা গর্বিত। এবং এই পরিবার নিত্য প্রতিদিন বেড়ে চলেছে। গ্রামে গঞ্জে শহরে সারা ভারতবর্ষে হাজার হাজার মানুষ রোজ বিজেপিতে সামিল হচ্ছেন, শ্যামাপ্রসাদের সেই ঝান্ডাকে আরো উঁচু করে তুলে ধরছেন। তাই শ্যামাপ্রসাদ এই পশ্চিমবঙ্গের জনক। জিন্নার সঙ্গে লড়াই করে, জিন্না যখন ভারত ভাগ করার জন্য লেগে পড়েছেন, তিনি তখন পাকিস্তান ভাগ করেছেন। আর তাই আজকে আমরা স্বাধীন বাংলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। কিন্তু দুর্ভাগ্য, সে বাংলা আজকে সুরক্ষিত নয়, সে বাংলার রাজনীতি সুরক্ষিত নয়, সে বাংলার সমাজ সুরক্ষিত নয়, এখানকার মাতৃজাতি সুরক্ষিত নন, সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, শিল্প কিছুই সুরক্ষিত নয়। তাই এই বাংলাকে পুনঃ সমহিমায় প্রতিষ্ঠিত করে সোনার বাংলা বানাবার জন্য আমরা সংকল্প নিয়ে কাজ করছি। তাই অতি সম্প্রতি কয়েক বছরের মধ্যে আমাদের শতাধিক কার্যকর্তাকে এই রাজনৈতিক হিংসার বলি হতে হয়েছে। প্রত্যেক সময় হাজার হাজার কার্যকর্তা হয় জেলে আছেন, না হয় বাড়ি ছাড়া আছেন, কিংবা পুলিশের ভয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। এই ভয়ঙ্কর ভয়ের পরিবেশ। ঠিক এই সময় শ্যামাপ্রসাদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য যখন এগিয়ে চলেছি, আমাদের বুকে বল যোগাচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। দুর্ভাগ্যবশত আজকে চিত্তকে ভয় শূন্য করতে পারছি না পশ্চিমবাংলায়। আমরা মাথা উঁচু করে বাঁচার মতো পরিবেশ নাই। যারা বাঙালির কথা বলেন কথায় কথায়, তারাই বাঙালি সবচেয়ে বেশি সর্বনাশ করছেন। বাঙালির রাজনীতিকে, বাঙালির শিক্ষাকে, সংস্কৃতিকে, কৃষ্টিকে তারা কলঙ্কিত করেছেন। তাই আজকে বাঙালি হিসাবে ভারত তথা ভারতের বাইরে মাথা উঁচু করে কথা বলতে আমাদের সংকোচ হয়। বাঙালি মানে ঝগড়া করে, বাঙালি মানে ইউনিয়ন করে, বাঙালি মানে হিংসা করে, বাঙালি মানে ঝগড়াঝাঁটি করে কাজকর্ম বন্ধ করে দেয়। আর বাঙালি মানে আজকে পরিযায়ী শ্রমিক হয়ে বাংলা ছেড়ে পশ্চিম ভারতে চাকরি করতে যায়। এই দুরবস্থা, এই করুণ অবস্থা কেন তৈরি হয়েছে পশ্চিমবাংলা? তার জন্য কে দায়ী? আমরা যখন এর বিরুদ্ধে গর্জন করছি, আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি বাংলার পার্টি নয়, আমরা অবাঙালি পার্টি। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি কোথাকার ছিলেন? আশুতোষ মুখার্জি কোথাকার ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে কাজ করেছেন পিতা পুত্র। এবং তাদের আমলে, শ্যামাপ্রসাদের আমলেই এবং তার পিতার আমলেই বাংলা ইউনিভার্সিটিতে সাবজেক্ট হিসাবে নেওয়া হয়েছিল। এবং আশুতোষ মুখার্জি নিজের ছেলে শ্যামাপ্রসাদ, যিনি ইংলিশে MA করেছিলেন, তার সাথে তাকে বলেন তোমাকে বাংলা পড়তে হবে। তিনি বাংলায় পড়েন, MA পাস করেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। পরবর্তীকালে শ্যামাপ্রসাদ যখন ভাইস চ্যান্সেলর হন, সেই বাংলার গরিমা বাড়িয়েছেন।
বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য, সম্মান করাবার জন্য কবিগুরু রবীন্দ্রনাথকে ইউনিভার্সিটিতে ডেকে নিয়ে এসছেন কনভোকেশনে, সেখানে ভাষণ দিয়েছেন। কবিগুরু বাংলাতেই ভাষণ দিয়েছেন, এটাও ঐতিহাসিক ব্যাপার ছিল। সেই ব্রিটিশ আমলে কোনো ইউনিভার্সিটি, আর কলকাতার মতো ইউনিভার্সিটিতে বাংলায় কেউ ভাষণ দিচ্ছে সমাবর্তনে, এটা কল্পনা করা যায়নি। এটা শ্যামাপ্রসাদের জন্য হয়েছে। সেই শ্যামাপ্রসাদের পার্টি নাকি আজকে বাঙালি নয়। আমি জানি না কাদের বুদ্ধি বিলোপ হয়েছে, তারা এইসব কথাবার্তা বলছেন। ভগবান তাদের সদ্বুদ্ধি দিক, তাদের জ্ঞান হোক। তো আজকে সেই জন্য যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, সেই পরিবেশটা মোটেই রাজনীতির অনুকূল নয়। কেবল স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখার জন্য ভয় দিয়ে, পুলিশের ভয় দেখিয়ে, গুন্ডার ভয় দেখিয়ে, হিংসার পরিবেশ তৈরি করে বিরোধীদেরকে বা যারা পরিবর্তনকামী তাদেরকে আটকাবার চেষ্টা হচ্ছে। সেই জন্য আমাদের কাজটা একটু কঠিন হয়ে গেছে। কিন্তু কঠিন হলেও আমাদের লক্ষ লক্ষ কার্যকর্তা বুকে এই অদম্য সাহস নিয়ে এর বিরুদ্ধে লড়াই করছেন, নিরন্তর আন্দোলন করছেন এবং সেখানে পাথেয় জোগাচ্ছেন কবিগুরুর মতো শ্রেষ্ঠ মনীষীরা। যে কবিগুরু যৌবনের সময় বলছেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। তিনি পৃথিবী ছাড়তে চাইছেন না, কিন্তু যখন তার উপলব্ধি হয়েছে, তিনি মৃত্যুকে ভালোবেসেছেন। মরণরে তুহ মর মম শ্যাম সমান বলেছেন কবিতায়। তার উপলব্ধির সঙ্গে সঙ্গে তার আলাদা আলাদা কথা আমরা শুনেছি, মৃত্যুকে ভালোবাসতে দেখেছি। আর আমরাও, আমাদের কর্মীরাও সে মৃত্যুর ভয়কে কাটিয়ে আজকে সমাজ পরিবর্তনের জন্য লড়াই করছেন আর মৃত্যুকে আলিঙ্গন করছেন। শতাধিক কর্মী শহীদ হয়েছেন এই রাজনৈতিক পরিবর্তনের লড়াইতে। সেই শহীদদের আজকে আমি আমার শ্রদ্ধাঞ্জলি জানাই। তাই কবিগুরু আমাদের সামনে পাথেয়। তিনি সমানতার কথা বলেছেন, সবার সমান অধিকারের কথা বলেছেন, সবার সম্মানের কথা বলেছেন, স্বাভিমানী সম্পন্ন আত্মনির্ভর পশ্চিমবঙ্গের কথা বলেছেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেই কথাই বলছেন। শ্যামাপ্রসাদ মুখার্জিও তাই বলেছেন। সবাইকে সমান করার জন্য কাশ্মীরের দিকে গেছিলেন, দেশে এক বিধান, এক প্রধান, এক আর বিধানের জন্য। আজকে আমাদের প্রধানমন্ত্রী দেশের গরিবতম সমাজ থেকে উত্থানের জন্য, সবচেয়ে গরিব মানুষের জন্য তার বিভিন্ন প্রকল্প জারি করেছেন। গরিব মানুষের জন্য ফ্রিতে রেশন, গরিব মানুষের জন্য ফ্রিতে গ্যাসের সিলিন্ডার, গরিব মানুষের হাতে টাকা পয়সা এই দুঃসময়ে বাঁচার জন্য, গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ, গরিব মানুষের বাড়িতে পাকা পায়খানা, এবং বিকলাঙ্গ, বৃদ্ধ, বয়স্ক, মহিলা, বিধবা এরা যাতে স্বাভিমানের সঙ্গে বাঁচতে পারেন তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। সমাজের পিছিয়ে থাকা মানুষটি যেন এই আমাদের উন্নয়নের সুবিধা পায় তার চেষ্টা করেছেন। দীনদয়ালজি বলেছেন, পঙ্ক্তির সবচেয়ে শেষে দাঁড়িয়ে থাকা মানুষটি যেন এই উন্নয়নের সুবিধা পায়। আজকে মোদী সেটা ব্যবহার করে দেখিয়েছেন। সেরকম একজন শ্রেষ্ঠ নেতার নেতৃত্বে কাজ করে আমরা ভারতের পরিবর্তনের চেষ্টা করছি, পশ্চিমবঙ্গকে সেই পরিবর্তনের জোয়ারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাই আজকে যে নূতন অভিযান শুরু করছি আমরা এই পবিত্র দিনে, আমরা গর্বিত। তার বাণীকে সফল করে, মাথা উঁচু করে পশ্চিমবাংলার মানুষ বাঁচুক তার জন্য আমরা কাজ করছি। তাই নূতন করে আমার পরিবার বিজেপি পরিবার, এটা আমরা অভিযান শুরু করছি। সমস্ত পশ্চিমবাংলায় যারা মানুষ আছেন বিভিন্ন পার্টির, মত পথ ধর্মের, সবাইকে আমি আহ্বান করছি, আসুন ভারতীয় জনতা পার্টি আপনাকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারে সদস্য হওয়ার জন্য আহ্বান করেছে। সেই গর্বের সঙ্গে আপনি বলতে পারেন আমি বিশ্বের সবচেয়ে বড় পার্টির সদস্য হয়েছি। আজকে অনেক বন্ধুরা এসছেন, যোগ দেবেন। এছাড়াও আমি বিভিন্ন পার্টিতে যারা বাংলার উন্নয়নের জন্য যোগ দিয়েছিলেন কিন্তু হতাশ হয়েছেন, তাদের আবেদন করছি আসুন। যারা বাংলার রাজনীতি দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন, তাদের বলছি আসুন, ভারতীয় জনতা পার্টি আপনাকে হতাশ করবে না। এই পার্টির ঝন্ডার তলায় বাংলার পরিবর্তনের লড়াইতে আপনি সামিল হন। এমনকি যে পার্টিটি আজকে পশ্চিমবাংলায় এসেছিল পরিবর্তনের স্লোগান নিয়ে, বুদ্ধিজীবী থেকে শ্রমজীবী সমস্ত মানুষ একসময় সেই ঝান্ডার তলায় পরিবর্তনের স্লোগান দিয়ে নেমেছিলেন, তারা আজকে হতাশ, বিমর্ষ হয়ে বসে আছেন। টিএমসির মধ্যে এরকম অনেক নেতা কর্মী আছেন যারা সেই সময় পরিবর্তনের স্লোগান দিয়ে লাঠিগুলি খেতে প্রস্তুত ছিলেন, তারা এই 10 বছর শাসনকাল থেকে হতাশ হয়ে গেছেন, মনমরা হয়ে বসে আছেন। আমি বলছি বন্ধু, আপনি হতাশ হবেন না। আপনি সমাজের জন্য কাজ করতে চান, ঝান্ডার রং পাল্টে যেতে পারে, আপনার উদ্দেশ্য, আপনার সংকল্প সেটা গৌণ হতে পারে না। আপনার সেই উদ্দেশ্যকে সফল করার জন্য ভারতীয় জনতা পার্টি আপনার সামনে দরজা খুলে দিয়েছে। আসুন, বিশ্বের সবচেয়ে বড় পরিবারে আপনি সদস্য হন। যে একটি পরিবারের পার্টিতে একদিন ছিলেন, আপনি জানতেন না বৃহত্তম পরিবারের সদস্য হওয়ার মধ্যে কি গৌরব আছে, কি আনন্দ আছে। কংগ্রেসের মতো একটি পরিবার দ্বারা পরিচালিত একটি পার্টিতে আপনারা ছিলেন, একটা ছোট্ট পুকুরে সীমাবদ্ধ হয়ে গেছেন। আজকে আসুন,
বিশাল সমুদ্রের ঝাঁপ দিয়ে ভারতীয় জনতা পার্টির আদর্শে অবগাহন করে বিশ্বের পপুলার সবচেয়ে জনপ্রিয় নেতার নেতৃত্বে কাজ করে বাংলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমি সবাইকে আমার হৃদয় থেকে আবেদন করছি, আসুন বাংলার পরিবর্তনের সমস্ত মত পথ রাজনৈতিক ভেদাভেদ ধর্মের ভেদাভেদ ভুলে ভারতীয় জনতা পার্টির পরিবারে সামিল হয়, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে আমরা এগোই যাই। তাই আমরা নূতন একটি মেম্বারশিপের জন্য নূতন নম্বর, টোল ফ্রি নম্বর আমরা চালু করেছি। আপনারা জানেন এর আগেও নম্বর ছিল, সেই নম্বরে মিস কল দিয়ে বিজেপির মেম্বার হয়ে যেত। তাই ভারতীয় জনতা পার্টির মেম্বার হওয়ার জন্য যাতে কোনো সমস্যা না হয়, আমরা তার সহজ পন্থা রেখেছি। এটি নূতন নম্বর, আমি বলছি, লিখে নিতে পারেন 9727294294 দুবার। এটা হচ্ছে নূতন মিস কল নম্বর। এই নম্বরে মিস কল করবেন, নম্বর মিস কল কেটে যাবে, আপনার নাম এসে যাবে, আপনার কাছে মেম্বারশিপ নম্বর এসে যাবে মেসেজের মাধ্যমে। যে কোনো মোবাইল থেকে আপনি এটা কল করতে পারেন। আবার বলছি 9727294294 9727294294 খুব সহজ নম্বর আছে। এছাড়া যারা ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে হতে পারেন bjpbengal.org, bjpbengal.org এর মাধ্যমে আপনি মেম্বার হতে পারবেন। তাই বন্ধুগণ, আজকে যে আবেদন নিয়ে আমি সবার কাছে এসেছি, সমাজের কাছে, ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে বাংলার সার্বিক পরিবর্তন করতে চায়। এই পরিবর্তনে সামিল হয়ে আপনিও আপনার যোগদান সমাজের জন্য দিন। আর সেই সুযোগ, সেই সম্মান একমাত্র ভারতীয় জনতা পার্টি আপনাকে দিতে পারে। বিভিন্ন পার্টির কর্মী আমাদের পার্টিতে এসেছেন। এই ডায়াসের মধ্যে বসে আছেন বরিষ্ঠতম নেতা মাননীয় মুকুল দাস। তিনি সাফল্যের সঙ্গে বহু বছর বাংলায় রাজনীতি করেছেন, টিএমসি পার্টিকে নিজে হাতে দাঁড় করিয়েছেন। তিনিও হতাশ হয়ে আজকে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে মোদীর নেতৃত্বে কাজ করছেন। আমার ডান দিকে আছেন শ্রী জয়প্রকাশ মজুমদার, জাতীয় কংগ্রেসের বহু বছরের কর্মী। তিনি আজকে যোদ্ধা হয়ে আমাদের পার্টিতে সামিল হয়ে কাজ করছেন। আমার সামনেও এরকম বহু কর্মী নেতা আছেন যারা বিজেপির উন্নয়ন রাজনীতিতে সামিল হয়ে মোদীর নেতৃত্বে কাজ করে ভারতবর্ষের উন্নয়নের সঙ্গে পশ্চিমবঙ্গের উন্নয়নকে যুক্ত করতে চান। তারা সবাই আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আর আমাদের মতো অত্যাচারিত হচ্ছেন, তারাও কষ্টের মধ্যে আছেন। আজকেও সেরকম অনেক কার্যকর্তা কর্মী সেই কষ্টে সামিল হয়ে বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য এগিয়ে এসছেন। আমি তাদেরকে আবার অন্তর থেকে আবেদন করছি, তাদেরকে এখানে আমি যোগদান পর্বে তাদেরকে সামিল করব। তাই বন্ধুগণ, আজকের যে কার্যক্রম, কবিগুরুর পুণ্যতিথিতে, কবিগুরুর প্রয়াণ তিথিতে, অবনীন্দ্রনাথের জন্মতিথিতে আমরা শ্যামাপ্রসাদকে স্মরণ করে ভারতীয় জনতা পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলা সার্বিক উন্নয়ন পরিবর্তন করব, এই সংকল্প রেখে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আচ্ছা, অডিওটা রেডি হচ্ছে না তো আমাদের একটি ছোট্ট জয়েনিং প্রোগ্রাম আছেন। ইতিমধ্যেই জানেন যে ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট জনেরা, বহু মানুষ জয়েন করছেন। তারই একটি ছোট্ট সংস্করণ এখানে হবে। এখন জয়েন করছেন মাননীয় রাজ্য সভাপতির হাত দিয়ে জয়েন করছেন ডাক্তার সুনীত রঞ্জন কাড়ার, নাড়ুগোপাল মাইতি, অর্পণ পাজা। আমি ওনাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আপনারা জানেন যে 182 নম্বর উদয়নারায়ণপুর বিধানসভা হাওড়া থেকে এনারা এসছেন, তাদেরকে জয়েন করাচ্ছেন। তৃণমূল কংগ্রেস থেকে এসছেন নারুগোপাল মাইতি, টিএমসিপি স্পোর্টস অ্যাসোসিয়েশন উনি জেনারেল সেক্রেটারি ছিলেন। এসছেন ডক্টর সুনীত রঞ্জন কারার, ওনার পিতা ছিলেন কংগ্রেসের এমএলএ। এরকম এক মানুষদের আমরা আজকে ভারতীয় জনতা পার্টি জয়েন করছেন। আমাদের রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের মধ্যে হাত দিয়ে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা মহাশয়, মুকুলদা। এরপরে আছেন তাপস সর্দার, মথুরাপুর মন্দির বাজার থেকে, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাণী হাজরা ওন্দা, জেপি জেডপি 33 মেম্বার। আপনারা এখানে যারা আছেন এক এক করে আসবেন। আছেন শুভজিৎ ভুই, উনি জেলা পরিষদের মেম্বার। বাণী হাজরা ওন্দা
ওন্দা থেকে এসেছেন, বাঁকুড়া ওন্দা থেকে এসেছেন জেলা পরিষদের মেম্বার বাণী হাজরা, উনি আমাদের পার্টিতে জয়েন করছেন, মাননীয় রাজ্য সভাপতি জয়েন করালেন। ভারত মাতা কি। তৃণমূল কংগ্রেস ছেড়ে, বাঁকুড়ার তৃণমূল কংগ্রেস ছেড়ে জয়েন করছেন জেলা পরিষদের সদস্য বাণী হাজরা। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আরো জয়েন করছেন শুভজিৎ ভুই, সুশান্ত রাউত, রামকৃষ্ণ চক্রবর্তী, দীপক ঘোষ, এনার সাথে জয়েন করলেন কৃষ্ণ কাপুরি, শুভজিৎ রায়। আরো আছেন অর্পণ পাজা, আছেন অর্পণ পাজা, তরুণ আদিত্য অ্যান্ড স্পোর্টস পার্সন নলকুৎকার টিএমসি স্পোর্টস সেলের প্রেসিডেন্ট। তৃণমূল কংগ্রেস ছেড়ে আজকে দল করছেন তরুণ আদিত্য এবং আদিত্রী বন্দ্যোপাধ্যায়। বিনোদ বিজয়বর্গীয়, বিনোদ বিজয়বর্গীয় ওয়ার্ড নম্বর 9 থেকে হোন্ডা এক্সপ্রেসার। তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আকৃষ্ট হয়ে ভারতীয় জনতা পার্টির আদর্শকে ভালোবেসে আজকে তারা আমাদের দলকে শক্তিশালী করার জন্য মাননীয় রাজ্য সভাপতির হাত দিয়ে পতাকা করছেন। ভারত মাতা কি, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। তাপস সর্দার জয়েন করলেন, আসছে এখন মাননীয় তাপস সর্দার মাসে আসছেন জয়েন করতে। তৃণমূল তাপস সর্দার জয়েন করছেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে এসছেন তাপস সর্দার, ভারতীয় জনতা পার্টিতে আছেন। তৃণমূলের এই ভাঙন আজকে চলবে, কারণ ভারতীয় জনতা পার্টির প্রতি আকৃষ্ট হচ্ছে। মন্দির বাজার থেকে এসছেন, মন্দির বাজার থেকে জয়েন করছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়ের হাত ধরে। ভারত মাতা কি, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ভারত মাতা কি। তো আমাদের জয়েনিং প্রোগ্রাম এখানে আমরা শেষ করলাম। আরো আছি, হ্যাঁ এটা হয়ে গেছে, আর কি আছে? হ্যাঁ বিনোদ বিজয়বর্গীয়, ওর নাম বললাম তো আগে, ওয়ার্ড নম্বর 9 থেকে এসছেন, স্পোর্টস স্টার সাপোর্টার্স আমাদের ওয়ার্ড নম্বর 9 থেকে এসছেন বিনোদ বিজয়বর্গীয়। আর কে? আদিত্রী বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জনতা পার্টি মাননীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয়ের হাত দিয়ে জয়েন করলেন। ভারতীয় জনতা পার্টি আদর্শ উদ্বুদ্ধ হয়ে ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। রাজশ্রী ঘোষ হয়ে গেছে, রাজশ্রী ঘোষ, রাজশ্রী ঘোষ, আদিত্য হয়ে গেছে, হ্যাঁ আদিত্য বন্দ্যোপাধ্যায়। তরুণাদিত্য বলেছি তো, আদিত্রী বন্দ্যোপাধ্যায় এক্ষুনি দিল, ধরে আগে থাকতে প্রোগ্রাম বলেইনি আমাকে। আচ্ছা ওই জন্য পরপর বলিস নি। তো আদিত্রী বন্দ্যোপাধ্যায়, তরুণ আদিত্য এনি স্পোর্টস সাপোর্টার্স নর্থ কলকাতা টিএমসির স্পোর্টস সেলের প্রেসিডেন্ট, উনি জয়েন করলেন এখন ভারতীয় জনতা পার্টির মাননীয় রাজ্য সভাপতি মহাশয়ের হাত দিয়ে। ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। যারা একদিন তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন যাদের হাত দিয়ে, আজকে সেই তৃণমূলের অপশাসনে বিরক্ত হয়ে ভারতীয় জনতা পার্টি আদর্শ উদ্বুদ্ধ হয়ে মাননীয় রাজ্য সভাপতির হাত দিয়ে আজকে তারা জয়েন করছেন, আমরা তাদের স্বাগত জানাই। সবাইকে আমাদের পরে সঙ্গীতানুষ্ঠান হবে। হ্যাঁ আচ্ছা, ওটা ওটা লেখা আছে। রাজশ্রী ঘোষ উনি জয়েন করবেন, ইনি ডাইরেক্টর। আপনারা জানেন রাইস এবং অ্যাডামস গ্রুপ যে আছে শিক্ষা জগতের এক উল্লেখযোগ্য নাম, তারই ডাইরেক্টর রাজশ্রী ঘোষ। রাজশ্রী ঘোষ তিনি জয়েন করছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সম্পাদক মাননীয় রাহুল সিনহা মহাশয়, মুকুলদা, এদের হাত দিয়ে জয়েন করছেন।
भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद আমাদের জয়েনিং প্রোগ্রাম আমাদের এই প্রোগ্রাম শেষ এরপরে আপাতত আমাদের এই প্রোগ্রাম শেষ হলো এরপরে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন তাদের সাথে ইন্টারাকশন করবেন এবং এই প্রোগ্রামটা পরিচালনা করবেন আমাদের সপ্তর্থী চৌধুরী ভিতরে করে দিই নাকি সাংবাদিকরা এখানে जय 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 श्री राम जय 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 श्री राम जय 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 श्री राम बोलो जय जय श्री राम কি বলছো ওখানে ভিতরেই বলছো তো অনুরোধ করছি এবং এই মিডিয়ার কার্যক্রমটি পরিচালনা করার জন্য অনুরোধ করছি
মাননীয় অটল বিহারীজির নেতৃত্বে যে সরকার হয়েছিল সেই সময় সারা ভারতবর্ষের বহু জায়গায় 5টি বিষয়ের সেমিনার হয়েছিল। তার মধ্যে শিক্ষানীতি নিয়েও একাধিক সেমিনার হয়েছিল। তার যে বিষয় বিন্দু ছিল সেটাও লিপিবদ্ধ ছিল। এই সমস্ত কিছু চর্চা করার পরেই শিক্ষানীতি তৈরি হয়েছে। সেই জন্য এখানকার রাজ্য সরকার বৈঠকে ডাকলে যাবেন না, অ্যাভয়েড করবেন। আর যখন সেখান থেকে নির্ণয় হয়ে যাবে, ডিসিশন হয়ে যাবে, বলবো যে আমাদের জিজ্ঞেস করা হয় নাই। আমার এটা একটু এখন ভেবে দেখা দরকার আছে। যারা বাইরের থেকে অবাঙালি ব্রেন ভাড়া করে নিয়েছে তারা বাঙালিকে বুঝতে পারবে না। আমার মনে হয় বাঙালির উপরে বিশ্বাস যাদের হারিয়ে গেছে তারা অবাঙালির কাছ থেকে ব্রেন ধার করছে। সেই জন্য পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি শ্যামাপ্রসাদের হাত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যারা বাংলা ভাষার জন্য পশ্চিমবঙ্গের অস্তিত্বের জন্য লড়াই করেছেন, তখন তারা কোথায় ছিল? যখন কমিউনিস্টরা এখানে স্লোগান দিয়েছে পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, তখন কংগ্রেস কমিউনিস্ট সবাই একসঙ্গে ছিলেন। আজকে সেটা বুক উঁচু করে বলার মতো অধিকার আমাদের আছে। দিলীপদা আজকে আমরা প্রত্যেকটি ভাষাকে সমান গুরুত্ব দিয়ে সম্মান দিই। নিশ্চয়ই এই ধরনের দাবি সবাই রাখতে পারেন এবং রাখলে কেন্দ্র সরকার এই ব্যাপারে বিবেচনা করা উচিত। অবদা এদিকে আমরা বাংলার ভাষার সম্মান প্রতিষ্ঠা অধিকার সবকিছুর জন্য প্রস্তুত আছি। কারণ বাংলা শুধু বাংলা বা ভারতের ভাষা নয়, বিশ্ব ভাষা একটা। কবিগুরুর যে রচনা তার মাধ্যমে বাংলা সারা বিশ্বে পৌঁছে গেছে এবং আমাদের পার্শ্ববর্তী একটি দেশ তাদেরও রাষ্ট্রভাষা বাংলা আছে। আর বাংলায় সেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর যার লিখিত গান 3টি দেশের জাতীয় সঙ্গীত, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এবং যে 2টি গান আমরা এখানে রচনা করি গাই, জাতীয় সঙ্গীত বন্দে মাতরম এবং জনগণমন, দুজনেই বাঙালির রচনা করা। সেজন্য বাঙালির পরিচয়, বাংলা ভাষার গরিমা, এ নিয়ে কারো কোনো সন্দেহ নেই। তার জন্য লড়াই করতে হলে আমরাও লড়াই করতে রাজি আছি। ঠিকই আছে, আমরাও তো চাই আমাদের মেধা এখানে থাক, আমাদের ছেলেরা এখানে থাক। চাকরি করতে গুজরাট, রাজস্থান কেন যেতে হচ্ছে? আমি পার্থবাবুকে জিজ্ঞেস করতে চাই, গত 10 বছরে আপনারা ক্ষমতায় আছেন, কতজন আইএএস আইপিএস বাঙালি হয়েছে? কতজন খেলোয়াড় বাংলার বিশ্ব দরবারে বা ভারতবর্ষের সম্মানের সঙ্গে সম্মান পেয়েছে? কতগুলি নতুন কলকারখানা আপনারা তৈরি করেছেন? কতগুলি ইউনিভার্সিটি আপনারা তৈরি করে চালু করেছেন? বিধানসভায় প্রস্তাব পাস করলে, ঘোষণা করলে ইউনিভার্সিটি হয় না। ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার চাই, পড়াশোনার পরিবেশ চাই শিক্ষার জন্য। সেটাকে আপনারা দিতে পেরেছেন? বলতে আমাদের আজকে খারাপ লাগে, আমাদের ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বাইরে যেতে হয়, ইঞ্জিনিয়ারিংয়ের চাকরির জন্য বাইরে যেতে হয়, ডাক্তারি পড়ার জন্য বাইরে যেতে হয়। একসময় সারা ভারতবর্ষের লোক পশ্চিমবাংলায় আসতো, বিদেশের লোক এসে কলকাতা ইউনিভার্সিটিতে পড়তো। আজকে এই দৈন্যদশা কেন হয়েছে? কিসের পরিবর্তন? পরিবর্তনের স্লোগান দিয়ে এই দেশ সরকার পাল্টেছে। আর কিছু পরিবর্তন হবে না, খালি পশ্চিমবাংলার নাম পরিবর্তন আর কেন্দ্র সরকারের যোজনার নাম পরিবর্তন করে আপনার দায়িত্ব শেষ করবেন? পরিবর্তন যদি সত্যি সত্যি করতে হয়, পশ্চিমবাংলার শিক্ষার পরিবর্তন করে বাঙালি যাতে মাথা উঁচু করে দুনিয়ার সামনে দাঁড়াতে পারে এরকম পরিবেশ তৈরি করুন। বিপদ দেশের সামনে নাই, যতদিন কংগ্রেস ক্ষমতায় ছিল বা ইনারা ছিলেন ততদিন ছিল। এখন যেটা বিপদ, এখানকার ছোট ছোট আঞ্চলিক পার্টি এবং কংগ্রেস পার্টির মতো যে পার্টিগুলো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তাদের অস্তিত্বের সমস্যা, তাদের সামনে বিপদ। দেশের সামনে বিপদ ছিলেন ইনারা, মানুষ এদেরকে মুক্ত করেছে। সেই জন্য নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা ভাবনা করুন। ভারতের বিপদ নাই। আজ ভারত সীমার দিক দিয়ে সুরক্ষিত, সামরিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে এবং রাজনৈতিকভাবেও ভারত চারিদিক দিয়ে সুরক্ষিত আছে। আমরা সারা ভারতবর্ষে
গত বছর যে সদস্যতা অভিযান হয়েছিল তাতে অংশগ্রহণ করেছিলাম। আমি বলেছিলাম 1 কোটি সদস্য করব। আমরা মিস কলের মাধ্যমে 98 লক্ষ মেম্বারশিপ করেছি। সেটা ভেরিফিকেশন চলছে, প্রায় 73 লক্ষ ভেরিফিকেশন হয়ে গেছে। বাকিদের কোথাও ঠিকানা ভুল, কোথাও মেম্বারশিপের নাম্বার ভুল, কোথাও অ্যাড্রেস বা আধার কার্ডের ভোটার কার্ডের ভুল জন্য সেটা ভেরিফিকেশন চলছে। কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে পশ্চিমবাংলায় যে বিজেপির উত্থান হয়েছে, মানুষের যে বিজেপির প্রতি সম্মান বিশ্বাস বেড়েছে, তাই বহু মানুষ বিজেপিতে সামিল হচ্ছেন। আপনারা দেখলেন বিভিন্ন পার্টি থেকে, সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ আসছেন। এই নতুন মানুষদের আমাদের পরিবারে গ্রহণ করার জন্য, তাদেরকে সম্মানীয় সদস্যপদ দেওয়ার জন্য, বিশেষ করে পশ্চিমবাংলার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব অনুমতি দিয়েছেন। এবং নতুন করে সদস্যতা অভিযান আগামী 3 মাস এই সদস্যতা অভিযান চলবে। তাতে 3 কোটি নতুন সদস্য আমরা করব, এই সংকল্প এবং টার্গেট রেখেছি। তার একটা বড় কারণ হচ্ছে এবারে 22 শ্রাবণ এখানে বড় এই জন্য করলাম যে করোনার জন্য সমস্ত সামাজিক অনুষ্ঠান বন্ধ আছে। আমরাও পার্টির বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতাম, কবিগুরুকে মালা দিতাম, সেই সুযোগ থেকে বঞ্চিত। তাই আমরা ঠিক করলাম 22শে শ্রাবণ কবিগুরুকে স্মরণ করে এই আমার পরিবার বিজেপি পরিবারের যে অভিযান শুরু করব, নতুন সদস্যতা অভিযান শুরু করব। আর যেহেতু সেই জন্য প্রদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনারম্বর অনুষ্ঠান করা হয়েছে, তাতে ওইটা লঞ্চিংও হয়ে গেছে এবং কবিগুরুকে স্মরণ করাও হয়ে গেছে। দিলীপ দা, ধরুন এই যে বেঘরে মারা যাওয়া ডেড বডি পড়ে থাকাটা পশ্চিমবঙ্গে আমরা নতুন নয়, সেই মে মাস এপ্রিল মাস থেকে দেখে আসছি। তখন দেখেছি মানুষের মনের মধ্যে ভয় ছিল, সমাজেও ডাক্তারদের নার্সদেরকে বয়কট করা, পাড়ায় ঢুকতে না দেওয়া, অসুস্থ হয়ে গেলে বাড়ি ছাড়তে বাধ্য করা, সেটা ছিল। এখনো বিশেষ পরিবর্তন হয়নি। তখন সংক্রমণ কম ছিল, মৃত্যু কম ছিল, সমস্যাও কম ছিল। কিন্তু যত সময় এগিয়েছে সংক্রমণ বেড়েছে, আজকে লক্ষ পার হচ্ছে, লক্ষের কাছাকাছি হচ্ছে, এদিকে মৃত্যুও প্রত্যেক দিন 50-এর বেশি হচ্ছে। তো সারা ভারতবর্ষ এগিয়েছে, পশ্চিমবাংলায় ব্যাপক অনেক রাজ্য তাকে আটকাতে সমর্থ হয়েছে, দিল্লির মতো প্রদেশ। কিন্তু বাংলায় নিরন্তর বেড়ে চলেছে, মানুষের ভয়ও বেড়েছে। এবং এই যে অমানবিক ব্যবহার অসুস্থ এবং মৃতদের প্রতি, এটা পশ্চিমবাংলায় বারে বারে আমরা দেখেছি। রাস্তায় ডেড বডি পড়ে আছে, হসপিটালের সামনে গিয়ে অসুস্থ মানুষ পড়ে আছে, কেউ ছুটছে না। এবং এখনো সেটা 16 ঘন্টা 18 ঘন্টা ডেড বডি পড়ে থাকছে। পরিজনরা বডি নিতে গেছেন, বলা হচ্ছে না করোনায় মৃত্যু হয়েছে, কিন্তু ডেড বডি দেওয়া হচ্ছে না। ডেড বডি কোথায় গেল, তার সৎকার কিভাবে হলো, কেউ জানতে পারলো না। একটা মানুষকে হসপিটালে ভর্তি করে দেওয়া আসা হয়েছে, প্রত্যেক দিন বাড়ি থেকে খাবার দিয়ে আসা হচ্ছে, সে খাবার কেউ খেয়ে নিচ্ছে, 6 দিন আগে তার মৃত্যু হয়েছে, সে খবরটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। এই ধরনের অমানবিক ব্যবহার এটা পশ্চিমবাংলায় নিরন্তর আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য এই ধরনের ঘটনাটা নতুন নয়, এই ঘটনা বন্ধ হওয়া উচিত। মানুষ যেন সরকারের উপরে আস্থা রাখতে পারেন এবং এই করোনার বিরুদ্ধে একত্র হয়ে লড়তে পারেন, সেরকম পরিবেশ তৈরি করার দরকার আছে। আপনারা জানেন যেহেতু প্রকাশ্য কার্যক্রম এখন করতে পারছে না বা আমাদের পার্টি মানা করেছেন, তাই ঘরোয়া বৈঠক, ভার্চুয়াল মিটিং বা ভিডিও কনফারেন্সিং এবং শেষতম যেটা দিল্লিতে আমরা নির্বাচনের প্রস্তুতি হিসাবে জেলার ধরে প্রত্যেকটি বিধানসভার পর্যালোচনা করার জন্য একত্রিত হয়েছিলাম। 144টি বিধানসভা পর্যালোচনা হয়েছে, আর বাকি 150টা আমরা এরপরে করে নেব সেকেন্ড ফেজে। ঠিক আছে, তো ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে নতুন টেকনোলজিকে কাজে লাগিয়ে, আপনারা দেখেছেন আমরা 7টা ভার্চুয়াল মিটিং করেছি। সেই মিটিংয়ের আশেপাশে কোনো পার্টি পৌঁছতে পারেনি, এত ব্যাপক জনসংযোগ হয়েছে। এবং প্রত্যেক দিন একাধিক ভিডিও কনফারেন্সিং, আমার তো মনে হয় কমসে কম 1200-1400 ভিডিও কনফারেন্সিং আমাদের পার্টি অলরেডি 4 মাসে করে ফেলেছে এবং প্রতিদিন চলছে। এখন যেটা আমরা করছি, মাননীয় প্রধানমন্ত্রী দেশের সামনে আত্মনির্ভর ভারত নির্মাণের যে আহ্বান করেছেন, ভারতীয় জনতা পার্টি তার কর্মীদের সেভাবে প্রশিক্ষণ শুরু করেছে। প্রত্যেক বিধানসভায় 1500-এর বেশি কর্মী, প্রত্যেক বুথ থেকে 5 জন কর্মী স্মার্টফোনের নম্বর নিয়ে তাদের সঙ্গে সম্পর্ক করে এই প্রশিক্ষণ শিবিরে যুক্ত করার চেষ্টা চলছে। প্রত্যেক দিন 40টি করে বিধানসভা নিয়ে আমরা প্রশিক্ষণ করছি। গতকাল 40 হয়েছে, আজকেও হবে। এটা আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত বিধানসভায় এই হারে কয়েক লক্ষ কর্মীকে আমরা প্রশিক্ষিত করব, সেই কার্যক্রম চলেছে।
যারা হাসপাতালের কথা বলছেন তারা কিন্তু আজ পর্যন্ত হাসপাতাল বানাননি, মানুষকে রাস্তায় মরতে হচ্ছে কুকুর ছাগলের মতো। সেই জন্য আপনাদের মাথায় হসপিটাল, কারণ কি আপনার চিকিৎসা ব্যবস্থাও ঠিক করতে পারেননি, শিক্ষা ব্যবস্থাও ঠিক করতে পারেননি। যেখানে রাম মন্দির হচ্ছে সেখানে কিন্তু হসপিটাল কেউ চায়নি, সেখানে মন্দিরই চেয়েছিল কে। সেখানে হসপিটালের সমস্যা নেই। দিল্লিতে একদিনে 10,000 বেডের হসপিটাল তৈরি হচ্ছে। উত্তরপ্রদেশে জায়গায় জায়গায় হসপিটাল, রোগী নেই সেখানে, এত বড় রাজ্যকে তারা কন্ট্রোল করেছে। যারা অসুস্থদেরকে সেবা দিতে পারছে না, অসুখকে কন্ট্রোল করতে পারছে না, তারাই হসপিটালের কথা বলছে। আমার মনে হয় হসপিটাল কালচারটা বন্ধ করে মন্দির কালচার আসা উচিত, কারণ মন্দির ভারতবর্ষের সংস্কৃতির কেন্দ্র। আর এই মন্দির ওই বাকি মন্দিরের থেকে আলাদা। ভগবান রামচন্দ্র আদর্শ পুরুষ, আদর্শ রাজা ছিলেন, তার স্মৃতিসৌধ হিসাবে মন্দিরকে আমরা প্রতিষ্ঠা করছি। ভারতবর্ষের স্বাভিমান আর সম্মান প্রতিষ্ঠার জন্য রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। দিলীপ দা, রাম মন্দির বিজেপি করছে না, আগেও বলেনি রাম মন্দির আমরা করব। সাধু সন্তরা নেতৃত্ব দিয়েছেন, সংগঠন পরিচালনা করেছেন বিশ্ব হিন্দু পরিষদ। আমরা তাকে নৈতিকভাবে সমর্থন করেছি, কারণ রামকে আমরা আদর্শ রাজা মনে করি। প্রধানমন্ত্রী দেশের প্রধান হিসাবে তাকে রাম মন্দির ট্রাস্ট আমন্ত্রণ করেছে, তিনি সেই পুজোয় উপস্থিত থেকেছেন। যারা অনেকে বলছিলেন যে এটা রাজনীতি হচ্ছে, ধর্মনিরপেক্ষ সরকার, আমি তাদেরকে মনে করে দিতে চাই, ভারত স্বাধীন হওয়ার পরে সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ওখানে জুনাগড়েতে গুজরাটের প্রভাস পাটনে আর যে সোমনাথ মন্দির নির্মাণ হয়েছিল গান্ধীজির অনুমতি নিয়ে হয়েছিল, এবং সেই মন্দির তার প্রাণ প্রতিষ্ঠা, তার যে ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মন্দিরের জন্য সংকল্প গ্রহণ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল সমুদ্রের জল হাতে নিয়ে। এবং মন্দির যখন পুরো হয়ে যায় তার উদ্বোধনে দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ উদ্বোধন করতে গেছিলেন। সেই জন্য যারা আমাদেরকে ধর্মনিরপেক্ষতা শেখাচ্ছেন তারা একটু ইতিহাস ভেবে দেখুন, ভারতবর্ষের ইতিহাস পরম্পরা এটা। জওয়াহরলাল নেহরু মানা করেছিলেন, কিন্তু রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন যে এই যে গৌরবময় উপস্থিতি ভারতবর্ষের স্বাধীনতার যে প্রতীক সোমনাথ মন্দির, তার উদ্বোধনে দেশ আমাকে আহ্বান করেছে, আমি যাব। সেই জন্য যারা ভয় পান নিজের ধর্ম বলতে, নিজের বিশ্বাসকে বলতে, তারা এই ধরনের প্রশ্ন করছেন। ভারতীয় জনতা পার্টি আমরা ধর্মকে সম্মান করি, ভারতবর্ষের পরম্পরা আছে নিজের ধর্মের প্রতি নিজের ধর্মের আচরণ আর অন্যের ধর্মের আদর, এতে কোনো ব্যাঘাত হবে না। সেই জন্য যারা রামকে শ্রদ্ধা করেন, আমার মনে হয় দেশের বেশিরভাগ মানুষ শ্রদ্ধা করেন, তারা এতে খুশি হয়েছেন। দিলীপ দা, দিলীপ দা, এদিক থেকে এদিকে এদিকে ওই যাক তারপরে এটা রাজাবাজারের ঘটনা আমাদেরও লক্ষ্যে এসছে। আজকে আমি যখন আসছিলাম রাজাবাজার দিয়ে, সেখানে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। আমি জানি না কন্টেনমেন্ট জোন নাকি মিনি পাকিস্তান ওটা। সেখানে যেদিন রাম মন্দিরের জন্য সারা দেশে পুজো পাঠ হচ্ছে, উৎসব চলছে, সেখানে কিছু মানুষ রাম মন্দিরের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, বিরোধ প্রদর্শন করেছেন, পুলিশের গাড়ির উপরে দাঁড়িয়ে ভাষণও দিয়েছেন। এই যে পুলিশ যারা এই দেশে থেকে দেশের রাষ্ট্রপুরুষে অপমান করছে, তাদের জন্য নিজের গাড়িটা ডায়াস হিসেবে ব্যবহার করার জন্য দিয়েছে। এই পুলিশকে কে মানবে? চুরি পরা পুলিশ চলবে না, হাতে বন্দুক ধরা পুলিশ চাই। নাহলে কিন্তু দেশের পশ্চিমবাংলায় যেমন সমাজ বিরোধীরা দাপিয়ে বেড়াচ্ছে, খুন জখম ধর্ষণ করছে, এটা কিন্তু বাড়তেই থাকবে। এই যে অযোগ্য পুলিশ সমাজ বিরোধীর কাছে যারা আত্মসমর্পণ করেছেন, এই চিত্র, এই ফটো তার একটা প্রমাণ আমাদের সামনে এসছে। আমার মনে হয় যদি শুভেন্দু অধিকারী এটা করে থাকেন, ঠিকই করেছেন। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ আজকে গর্বিত, আজকে আনন্দিত রাম মন্দির প্রতিষ্ঠায়। খালি শুভেন্দু বাবু নন, টিএমসির একাধিক নেতা পুজো পাঠও করেছেন, অন্যান্য পার্টির লোকেরাও করেছেন। আমাদের পার্টিতে এসেছেন বঙ্কিম ঘোষ, প্রাক্তন এমএলএ এবং মন্ত্রী সিপিএমের, তিনি নিজে এখান থেকে পবিত্র জল আর মাটি নিয়ে অযোধ্যায় গিয়ে দর্শন করেছেন। তো প্রত্যেকটি ভারতীয়র মনের মধ্যে রামের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং রাম মন্দিরের মধ্যে গর্ববোধ আছে। এই সুযোগে তারা সেটা প্রকাশ করার সুযোগ পেয়েছেন। যারা মনের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, প্রকাশ করতে পারেননি, আমি বলছি চিন্তা করবেন না, সমাজ আপনার সামনে আপনার সঙ্গে আছে। আপনিও গর্বের সঙ্গে বলুন আপনি রাম ভক্ত। বলো। আমারও মনে হয়েছে প্রধানমন্ত্রী বোধহয় পশ্চিমবাংলার দিকে তাকিয়ে বলেছেন, কারণ স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরম বলে পুলিশ পেটাতো, ধরে নিয়ে যেত, নাহলে ফাঁসিতে ঝুলিয়ে দিত। আর এখানে এখন জয় শ্রীরাম বললে মমতা ব্যানার্জির পুলিশ আমাদের তাড়া করছে, উনি নিজেও গালাগালি দিচ্ছেন
সমাজ বিরোধী বলে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, মন্দিরের ভিতর থেকে যেভাবে রাম ভক্তদের ধরে টেনে নিয়ে আসা হচ্ছিল অপরাধীর মতো, তাই দেখে মনে হলো যে সত্যি সত্যি এটা দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। আর পশ্চিমবাংলার পরিস্থিতি সেরকমই আছে। আর সত্যি সত্যি স্বাধীনতা সংগ্রামে কতজন প্রাণ দিয়েছেন জানি না আমি। গত 500 বছর ধরে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন, হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন। সেই জন্য এটা স্বাধীনতা সংগ্রাম তো 100 বছর চলেছে, এ তো 500 বছর ধরে চলেছে। পিঢ়ি দর পিঢ়ি সারা ভারতবর্ষের সমস্ত মানুষ, অখণ্ড ভারতের মানুষ তার জন্য সংগ্রাম করেছিলেন। সেই জন্য যাদের স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে ধারণা নেই বা রাম মন্দিরের ইতিহাস সম্বন্ধে ধারণা নেই, তারা তাদের ধারণা পাল্টে নিন। ঠিক আছে, বলো। দেখুন, বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে বিজেপির অগ্রগতিকে আটকাবার জন্য। আপনারা দেখেছেন একাধিক মিডিয়াতে বিজেপির 4 জন এমপি চলে যাচ্ছেন, নেতারা বিজেপি ছেড়ে চলে যাচ্ছেন, খবর তৈরি করা হয়েছে। ঠিক সেরকম সোশ্যাল মিডিয়ায় যারা রাম মন্দির আন্দোলনকে আটকাতে পারেননি, এটাকে বিজেপির বিজয় মনে করে দুঃখী হয়েছেন, তারা এই ধরনের চক্রান্ত করে মিথ্যা খবর ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। এমনকি টিএমসির ওখানকার প্রাক্তন এমপি তিনিও নাকি বলেছেন যে এটা মতুয়াদের প্রতি অসম্মান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ওখানে ঠাকুরনগরে গিয়ে বড় মার কাছে আশীর্বাদ নিয়ে এসেছিলেন, মাথা টেকে দিয়ে এসেছিলেন। তাই এবারে সমস্ত ভারতবর্ষের প্রায় 14,000 পবিত্র স্থান থেকে মাটি আর জল সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে ঠাকুরনগরও আছে, দুধপুকুরের জলও আছে। পশ্চিমবাংলার একাধিক জায়গা শক্তিপীঠ থেকে আরম্ভ করে সেখান থেকে জল আর মাটি নিয়ে যাওয়া হচ্ছে। পবিত্র ঠাকুরনগরের মাটিও সেখানে, যেখানে সারা দেশের পবিত্র জল মাটিকে রাখা হয়েছে, সেখানে সম্মিলিত করা হয়েছে। যারা লোককে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, আমি বলবো এই মিথ্যাবাদীদেরকে বিশ্বাস করবেন না। আপনাদেরকে একদিন মিথ্যা বলে বিভ্রান্ত করে রাজত্ব করেছে, আপনাদেরকে নাগরিকত্ব দেয়নি, মহিলাদের সম্মান দেয়নি, দলিত আর আলাদা পার্থক্য করেছে, এরা বাঙালি অবাঙালি ভেদ করেছে, রাজবংশী আলাদা ভেদ করেছে, গোর্খা বাঙালি ভেদ করেছে, আবার মতুয়া আর এখানকার লোকেদের মধ্যে ভেদ করছে। এই চক্রান্তে কে যেন বিভ্রান্ত না হন। दिलीप दा, मेरा 2 सवाल है, दोनों हिंदी में। एक तो आज के प्रोग्राम के बारे में आप बता दीजिए, और दूसरा सवाल है, भूमि पूजन के दिन बंगाल के अलग अलग जिलों से अलग अलग ही तस्वीर देखने के लिए मिली हमें। आपने काफी कुछ कहा भी, और फिर टीएमसी की तरफ से भी काफी कुछ कहा गया कि आपके तरफ से कहा गया जहां की राजनीति कर रही है पुलिस प्रशासन, इस पर क्या कहेंगे? एक तो आज की जो ये कार्यक्रम है, कवि गुरु का प्रयाण दिवस है, पुण्यतिथि है, इसलिए इसी मौके में हम लोगों ने उनको याद करते हुए एक नया अभियान शुरू किया है, हमारा परिवार बीजेपी परिवार। और नया ढंग से एक बार बंगाल में सदस्यता अभियान आज शुरुआत हुआ है। विशेष परिस्थिति बंगाल में जिस प्रकार से पार्टी आगे बढ़ रही है, हजारों लाखों लोग हमारे साथ शामिल हो रहे हैं, उनको भी इस परिवार में शामिल करने के लिए फिर एक बार मिस कॉल के द्वारा मेंबर बनाने के लिए आज का अभियान छेड़ा गया। अगले 3 महीने तक नया 3 करोड़ नया सदस्य संग्रह करेंगे, इसलिए आज की ये कार्यक्रम है। इसमें सारे लोगों को शामिल करने का हम लोग प्रयास करेंगे। दूसरा, राम मंदिर की जो पुनर्निर्माण का प्रारंभ हुआ माननीय प्रधानमंत्री के कर्मकांड द्वारा, उस कार्यक्रम में देश तथा विदेश के सारे राम भक्त भारतीय अपने गौरवान्वित महसूस कर रहे हैं। सैकड़ों साल से जो बलिदानी परंपरा चली आ रही है, लाखों लोगों के बलिदान के कारण आज मंदिर पुनः प्रतिष्ठा हुआ है, और सुप्रीम कोर्ट का जो जजमेंट है उसके आधार पर सारे लोगों के साथ सहमति से मंदिर का निर्माण हुआ है निर्विघ्न। केवल बंगाल में इसको लेके पहले भी राजनीति होती थी, अभी भी राजनीति हुआ। जो सरकार यहाँ है न तो धर्म को मानता है, ना तो राजनीति को ठीक से मानता है, इसीलिए राम भक्तों को प्रताड़ित करना, पूजा पाठ में व्यवधान डालना, सब प्रकार के प्रयास होते हुए भी लोग बड़े धूमधाम के साथ राम मंदिर में जाकर राम की आराधना किया और मंदिर निर्विघ्न संपूर्ण हो इसके लिए प्रार्थना भी किया। আপনার কথার ভিত্তিতে তাহলে 2021 এ যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে পুলিশকে বন্দুক ছাড়া আমরা কল্পনাও করতে পারি না। যদি পুলিশের হাতে বন্দুক না থাকলে পুলিশের নিজেরই সুরক্ষা বিঘ্নিত হবে। আজকে দেখতে পাচ্ছি আমরা পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, থানা জ্বালিয়ে দেওয়া, পুলিশকে তাড়া করা হচ্ছে, থানায় ঢোকে পেটানো হচ্ছে। পুলিশের প্রতি যে মানুষের ভয় না থাকে তাহলে পুলিশ দেখে লাভ কি আছে? সাধারণ অফিসের ক্লার্ক আর পুলিশের কর্মচারীতে এক হয়ে গেল। পুলিশ দুর্বৃত্তদেরকে আটকাবার মতো তাকে অধিকার দেওয়া হয়েছে, শক্তি দেওয়া হয়েছে, আইন দেওয়া হয়েছে। তার প্রয়োগ যদি না করে আজকে পশ্চিমবাংলা যে ধরনের আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে, এটাই হওয়ার আছে। এই
রাজনীতি চলে এসছে, আমরা এই রাজনীতির পরিবেশের মধ্যে রাজনীতি করছি, কিন্তু যারা ভারতীয় জনতা পার্টিতে আসবে তাকে আমরা স্বাগত করব। ভারতবর্ষের গণতন্ত্র, সংবিধান সবাইকে অধিকার দিচ্ছে নিজের ইচ্ছা মতো পার্টি করার। আমরা নেব সবাইকে নিশ্চয়ই, যে যে কাজের উপযুক্ত হবেন তাকে আমরা সেই কাজ দিয়ে সম্মানের সঙ্গে পার্টিতে জায়গা দেবো। আমাদের মাননীয় রাষ্ট্রীয় সভাপতির ভিডিও যেটা এসেছিল সেটা, আর মেম্বারশিপের জন্য একটা আমরা থিম সং শুরু করেছি, সেটা উদ্বোধন করছি এবং তারপরে মাননীয় নাড্ডাজির ভিডিওটা আপনাদের সামনে আমরা দেখাবো। স্বপ্ন মাখা সোনার বাংলা উঠবে জেগে নতুন ভোরে, কাটবে দুঃখ আসবে শান্তি, যেমনটা আজ ভারত জুড়ে। বাংলা কেন পিছিয়ে আজো, দুর্নীতি সিন্ডিকেটে মোড়া, তোলাবাজির হবেই ইতি, আসবে সকাল আনকোরা। মোদির বাংলা সবার বাংলা, থাকবে না জাতপাতের ভেদাভেদ, বাংলার বিকাশ হবেই হবে, এটাই লক্ষ্য এটাই জেদ। কেন্দ্র রাজ্য দুয়ে মিলে বাংলা দেখবে চমৎকার, প্রগতি আসবে তাই দেওয়ার ইঞ্জিনে। আমার পরিবার বিজেপি পরিবার, আমার পরিবার বিজেপি পরিবার, আমার পরিবার বিজেপি পরিবার, আমার পরিবার বিজেপি পরিবার। আমার ভবিষ্যৎ আমার হাতে, চাই না আর অনাচারে দিন কাটাতে, বেকারত্বের বোঝা অনেক হলো, এইবার জানি আমি চাকরিটা পাবো। মা বোনেরা নিরাপদে বাঁচবে, সক্ষমতার সাথে তা বাড়াবে, নতুন ভারত আজ আত্মনির্ভর, সোনার বাংলা কেন পিছু হটবে। বাঙালির বন্ধু মোদি সরকার এনে দেবে আমাদের সব অধিকার। আমার পরিবার তোমার পরিবার, দেশের পরিবার বিজেপি পরিবার। কেন্দ্র রাজ্য দুয়ে মিলে বাংলা দেখবে চমৎকার, প্রগতি আসবে তার দেওয়াল ইঞ্জিনে। আমার পরিবার বিজেপি পরিবার, আমার পরিবার বিজেপি পরিবার, আমার পরিবার বিজেপি পরিবার, আমার পরিবার বিজেপি পরিবার। কোভিড আমফান কাটিয়ে উঠে বাংলা আবার হাসবে সুখে, নতুন সেদিন আসছে শীঘ্রই, এই কথা যে তাই মুখে মুখে। উজ্জ্বলা জনধন গরিব কল্যাণ, নতুন ভারত গড়ার সন্ধান, সেই ভারতের হোক দিশারি বাংলা, খুলে দাও তাই যত বন্ধ জানলা। মোদির বাংলা সবার বাংলা, থাকবে না জাতপাতের ভেদাভেদ, বাংলার বিকাশ হবেই হবে, এটাই লক্ষ্য এটাই জেদ। কেন্দ্র রাজ্য ঘুরে মিলে বাংলা দেখবে চমৎকার, প্রগতি আসবে তার দেওয়াল ইঞ্জিনে। আমার পরিবার বিজেপি পরিবার, আমার পরিবার বিজেপি পরিবার,
हम सब जानते हैं कि रविंद्रनाथ टैगोर जी ने देश को, समाज को एक दृष्टि दी और मानवतावादी विचार को रख करके उन्होंने देश में काम भी किया और लाखों करोड़ों लोगों को प्रेरित भी किया। उन्होंने बंगाल के उत्थान के लिए काम किया और उनका सपना जो सोनार बंगाल था उसको पूरा करने के लिए हम सब लोग कटिबद्ध हैं। आज जहां हम उनको श्रद्धांजलि देते हैं वहीं हम यह भी प्रतिज्ञा करते हैं कि उनके सोनार बंगाल के जो उद्देश्य था उसको भी हम परिपूर्ण करेंगे। मित्रों, हम सबको मालूम है कि आज बंगाल पर ग्रहण लगा हुआ है। जो वर्तमान सरकार है वह कुशासन से ग्रसित है और हम सबको मालूम है कि इसके खिलाफ लड़ाई लड़ने वाली भारतीय जनता पार्टी है। आज उनके पुण्यतिथि पर भारतीय जनता पार्टी ने निश्चय किया है कि हम राज्यव्यापी सदस्यता अभियान चलाएंगे और जन जन को भारतीय जनता पार्टी से जोड़ेंगे। आमार परिवार, भाजपा परिवार, इस दृष्टि से हम इस संकल्प को लेकर के चल रहे हैं। और मित्रों, ये बहुत ही आवश्यक है आज कि हम सब लोग भारतीय जनता पार्टी के साथ जुड़ें। जिस तरीके का कुशासन ममता जी की सरकार में बंगाल में हो रहा है, आर्थिक दृष्टि से ढांचा चरमरा चुका है, उसी तरीके से सामाजिक दृष्टि से सारे वैल्यूज़ को, सारी मान्यताओं को तोड़ा जा रहा है और जिस तरीके से लोकतांत्रिक विषयों के बारे में जिस तरीके से लड़ाई लड़ी जा रही है और लोकतांत्रिक आंदोलनों को कुचला जा रहा है, यह सब हमारे सामने है। विद्यार्थियों को अच्छी शिक्षा नहीं मिल रही है, रोजगार नहीं मिल रहा है, किसानों को अपने उपज का उचित मूल्य नहीं मिल रहा है। जो अनाज प्रधानमंत्री मोदी जी ने वहाँ पर भेजा ताकि गरीब लोगों को कोरोना के समय में, कोरोना के संक्रमण में उनको अनाज मिल सके, उस पर भ्रष्टाचार हो रहा है। वहाँ के राजनीतिक दल, जो सत्ताधारी दल है, उनके लोग वहाँ पर उस पर भ्रष्टाचार कर रहे हैं। कट मनी प्रचलित है और कट मनी के माध्यम से ही सारे काम हो रहे हैं। सारा प्रशासन चरमराया हुआ है। कोविड-19 में जिस तरीके से स्वास्थ्य की सुविधाएं चरमराई हैं, यह भी हम सबके सामने है। इन सब से लड़ने का एकमात्र उपाय भारतीय जनता पार्टी ने जो तय किया है कि हम इस लड़ाई को लड़ेंगे और इसलिए मैं बंगाल की जनता से निवेदन करता हूं कि ज़्यादा से ज़्यादा लोग भारतीय जनता पार्टी को मजबूती प्रदान करें, भारतीय जनता पार्टी के साथ जुड़ें। हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने बहुत सी कल्याणकारी योजनाएं, नीचे तक पहुंचाने की योजनाएं, ताकि गरीब जो वंचित है, जो पीड़ित है, उसको राहत मिल सके, इसकी चलाई हैं। लेकिन पश्चिम बंगाल की सरकार ने उन नीतियों को भी या तो लागू नहीं किया है और किया है तो उसको आधे अधूरे ढंग से किया है, क्योंकि वहाँ का स्थानीय प्रशासन और वहाँ की सरकार भ्रष्टाचार में लिप्त है। इतना ही नहीं, उन्होंने लोकतांत्रिक तरीके से उठने वाली आवाज़ को भी दबाने की कोशिश की है। हमारे सैकड़ों कार्यकर्ताओं के खिलाफ केसेस भी किए हैं और हमारे सैकड़ों कार्यकर्ताओं की प्राणों की आहुति भी हुई है। हम सब लोग उनकी शहादत को ध्यान में रखते हुए, उनसे प्रेरणा लेते हुए भारतीय जनता पार्टी कटिबद्ध है इस लड़ाई को लड़ने के लिए। और आमार बंगाल, आमार परिवार, भाजपा परिवार, इस माध्यम से इस राज्यव्यापी सदस्यता अभियान के साथ साथ आगे हम लड़ाई करने के लिए ज़्यादा से ज़्यादा लोगों को लेकर के लोकतांत्रिक तरीके से लड़ेंगे। आज के दिन हम इस संकल्प को लें और मैं भारतीय जनता पार्टी के पश्चिम बंगाल इकाई को बधाई भी देता हूं, शुभकामनाएं देता हूं। आप सफल होंगे और आपके साथ सारा देश खड़ा है और बंगाल की छवि सोनार बंगाल बनाने का सपना हम साकार करेंगे, ये मैं कहना चाहता हूं। आप सबको बहुत बहुत बधाई और धन्यवाद। হ্যালো, ধন্যবাদ। এখানে এখন আমাদের সাংস্কৃতিক কার্যক্রম হবে কবিগুরুর স্মরণে, সবাই তাতে অংশগ্রহণ করুন। আমাদের আজকের প্রোগ্রামের প্রথম পর্বের অনুষ্ঠান আমরা এখানেই আপাতত শেষ হলো। পরবর্তী প্রোগ্রাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে একটি 15 মিনিটের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
আচ্ছা আচ্ছা, 15 মিনিট পরে সেটা তো আমি বলতে হবে, এত কথা বলেন। আমরা একটু স্টেজটাকে গুছিয়ে নিচ্ছি এখানে।